অয়ন বলল, কেবল গোসল করলে বুঝি? অরুর ভেজা তুলে হাত দিয়ে। অরু বলল, জি, একটু আগেই করেছে। অয়ন বলল, এত বেলা করে কেন গোসল করলে? অরু বলল, রুষা তরকারি ফেলে দিয়েছিল আমার গায়ে, তাই। অয়ন বলল, ও আচ্ছা, মানে ডাবল গোসল করা হয়েছে। অরু বলল, হ্যাঁ। অয়ন বলল, যদি ট্রিপল গোসল করা লাগে? অরু বলল, হ্যাঁ, চোখ বড় বড় করে। অয়ন বলল, হ্যাঁ। অরু বলল, না না প্লিজ। অরু নিজের কোমর থেকে অয়নের হাতটা সরিয়ে একটু পিছে সরে এলো। অয়ন এগোচ্ছে আর অরু পিছাচ্ছে। এমন সময় অরু যেই না দৌড় দিতে যাবে, অয়ন খপ করে ধরে ফেলল অরুকে। রাত 10টা। অরু উঠে অয়নের দিকে তাকালো। নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে। অরু অয়নের একটু কাছে গেল। অরু বলল, ঘুমিয়ে গেল নাকি, দেখি তো। অরু অয়নকে একটা চিমটি কাটল। অয়ন কোনো রিয়েক্ট না করায় অরু বলল, ঘুম। অরু 2-3টা ঘুষি দেখালো অয়নকে ইশারার মাধ্যমে। আরও কয়েকটা চিমটি কাটল আর বলল, পচা লোক, নির্দয় পাষাণ, আমার আবার গোসল করা লাগবে এখন। ধুর, একটা কামড়াবানি। কি কামড়াবো? নিজেই তো আমাকে কোন দিন কামড়ে খেয়ে ফেলবে কে জানে। যা মনে হচ্ছে না, চুল টানবুনি। এমন নানান বকাবকি করে অরু নিজের গায়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে চলে গেল ওয়াশরুমে। মূলত অয়ন ঘুম ভেবেই এত সাহস পেয়েছে। অরু উঠে যাবার পর অয়ন চোখ খুলে তাকালো। অয়ন জেগেই ছিল। অয়ন অরুর এমন রাগের হাস্যকর রূপ দেখে হাসবে না কাঁদবে ভাবছে। অবশেষে হেসেই দিল। অয়ন বলল, পাগলি একটা। অয়ন ভালোই সুযোগ পেয়েছে এবার অরুকে চাপে রাখার। অরু ওয়াশরুম থেকে বের হয়ে অয়নকে দেখল না। বারান্দায় অয়ন দাঁড়িয়ে সিগারেট টানছে। আকাশের দিকে তাকিয়ে সিগারেটের শুক টান দিয়ে অয়ন বলল, কি যেন বলেছিলে? ও হ্যাঁ, আমাকে কামড়াবে। অরু তো চোখ বড় বড় করে তাকালো অয়নের দিকে। অয়ন বলল, আর কি যেন? হ্যাঁ, আমি তোমাকে খেয়েই ফেলবো কোন দিন যেন, এই সেই। হ্যাঁ, আমাকে ঘুষি দেখাচ্ছিলে, চিমটিও কেটেছ ইচ্ছে মতো। অরু এবার নিজের নখ দাঁত দিয়ে কাটছে। অয়ন বলল, তোমাকে আমি লক্ষ্মী একটা মেয়ে মনে করতাম অরু, কিন্তু তুমি, আর সব থেকে মেইন, তুমি আমার চুল টানতে চেয়েছ। মানে এই করো আমি ঘুমালে তুমি, তাই না? অরু এবার দিল এক দৌড়। অয়নের ত্রিসীমানায় আর 2-3 দিন অরু আসবে না এমন একটা ভাব। রাতে ডিনার টেবিলে সবাই একসাথে বসেছে। অরু সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। অনিক বলল, বাবা আমাদের ফিরতে হবে কাল। বাবা বলল, কি দরকার, আরও কয়েকটা দিন থেকে যাও। নানু ভাইয়ের সাথে কি সুন্দর সময় কাটছে আমার এখন। আরোহী বলল, না বাবা, ওদিকে কিছু কাজ আছে। বাবা বলল, না, এখন দেশের অবস্থা ভালো না, তাই এখন তোমাদের যাওয়াটা ঠিক হবে না। কাজ পরে করো, সচেতন থাকা এখন আমাদের সবার দায়িত্ব। আরোহী আর অনিক বলল, আচ্ছা বাবা। অয়ন বলল, বাবা ভেবেছিলাম যে দরিদ্রদের মাঝে কিছু চাল ডাল আর আলু, মানে প্রয়োজনীয় খাবার বিতরণ করব। কাজকাম বন্ধ সবার, খাবে কি এভাবে চলতে থাকলে? বাবা বলল, বাহ, অনেক ভালো একটা আইডিয়া তো। অয়ন বলল, তাহলে কাল সকালে হাসপাতালে যাব না আমি। এমনিতেও ডাক্তার সুশান্ত বলেছিলেন কিছুদিন ছুটি নিতে আমাকে। বাবা বললেন, হাসপাতালে ছুটি নেবে, প্রবলেম হবে না? অয়ন বলল, আরে অ্যাপোলো হসপিটাল ধনীদের জন্য, ধনী লোকেরা ছাড়া এখানে এক্সপেন্স বহন করা সাধারণ মানুষদের পক্ষে তো পসিবল না। ওই গোটা কয়েক ধনী ব্যক্তিরা বা মন্ত্রী মিনিস্টার কিংবা হিরো হিরোইনরা আসে, কিন্তু আপাতত পেশেন্ট একদমই কম, তাই আর কি। এখানের জেনারেল ওয়ার্ডেই যা খরচ, তাই এফোর্ড করা সাধারণ মানুষের পক্ষে অনেক টাফ। আর লাক্সারি ওয়ার্ডের কথা তো বাদই থাক। বাবা বলল, অনিক বলল, আরোহীর ডেলিভারি হলো না ওখানে, প্রচুর প্যারা, তাও তো অয়নের জন্য কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম। বাবা বললেন, হ্যাঁ, কিন্তু যা ডিসকাউন্ট পেয়েছিলে তার ডাবল খরচ করেছো সারা হাসপাতালে মিষ্টি বিতরণ করে, মনে আছে? অনিক বলল, বেস্ট মোমেন্ট বাবা।
অয়ন বারবার আর চোখে অরুকে দেখছে, আর অরু সে তো অয়নের পাশে ঘেঁষছেই না। অয়ন বলল, আচ্ছা বাবা, যেটা বলছিলাম, আমি একটা অ্যামাউন্ট ভেবেছি দরিদ্রদেরকে দিব, বাকি টাকাটা তুমি আর অনেক দিবে। অনেক বলল, হোয়াই নট। বাবা বলল, ইটস ওকে, তাহলে কাল সকালে তিনজনে বের হব কেমন? অয়ন বলল, কাল মাইকে অ্যানাউন্স করা হবে আর জিনিস কিনে নিয়ে আসবো, পরশু বিতরণ করব। বাবা বলল, ওকে। খাবার টেবিলে বারবার অহনার ফোন ভাইব্রেট হচ্ছে, বারবার। অয়ন এটা ভালো করেই খেয়াল করলো। মেজাজটা অয়নের বিগড়ে যাচ্ছে এবার। অহনা বারবার ফোন কাটছে। এক সময় যেই না ফোন বাজলো, অয়ন অহনার হাত থেকে ফোনটা নিয়ে এক আছাড় মারল। সবাই অবাক। খাবার টেবিল নিস্তব্ধ। ওরও তো কেঁপেই উঠেছে। বাবা বলল, অয়ন, এটা কি হলো? অহনা বলল, ভাইয়া, কি করলি এটা, কেন করলি? অয়ন বলল, শাট আপ অহন, জাস্ট শাট আপ। কে ফোন দিচ্ছিল তোকে বলতো? স্পিক আপ, ড্যাম ইট। কেন কেন ফোন দেয় উনি তোকে? কেন? আর তুই তুই কেন কথা বলছিস ওনার সাথে? কেন অহন, কেন? কোন সাহসে তুই কথা বলিস ওনার সাথে বলতো? বল আমাদেরকে। অহনা বলল, কথা বলেছি, বেশ করেছি, বেশ করেছি আমি। ভাইয়া, তিনি আমার মা, আমাদের মা। নিজের মায়ের সাথে আমি কথা বলবো না? কেন বলবো না? ভাইয়া, তুই পাথর হতে পারিস, আমি তো পাথর না। আমি আমার মায়ের সাথে একবার কেন 100 বার কথা বলবো। আর শুধু কথাই না ভাইয়া, আমি আমার মাকে খুব শীঘ্রই আমাদের বাসায়ও নিয়ে আসব, সে অনেক অসুস্থ। অয়ন বলল, খবরদার অহন, ভুলেও ওই মহিলাকে আমাদের বাড়িতে আনবি না। অহনা বলল, এটা আমাদেরও বাড়ি ভাইয়া, আর বললাম তো মা অসুস্থ। অয়ন বলল, অসুস্থ, সো হোয়াট? তার ছেলে মেয়েরা আছে না, তারা দেখাশোনা করবে। অহনা বলল, ভাইয়া, তারা তো তার আপন ছেলে মেয়ে নয়, সৎ ছেলে মেয়ে। অয়ন বলল, তো কি হয়েছে? তাদের কারণেই তো আমাদেরকে ছেড়ে একদিন চলে গিয়েছিলেন তিনি। অহনা বলল, ভাইয়া প্লিজ, ওনাকে মাফ করে দে, উনি অনেক অসুস্থ। অয়ন উপরে চলে যেতে নিলে অহনা চিৎকার করে বলল, ভাইয়া, মায়ের ক্যান্সার। অয়ন থেমে গেল। ওদিকে নিশাদ হুসাইন অহনার কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন। বুকের এক কোণে চিনচিন করে ব্যথা হচ্ছে তার। আরোহী অনুকেত হাতটা শক্ত করে ধরে কথাগুলো শুনছে। তার চোখেও পানি। আর অরু, সে তো কিছুই বুঝতে পারছে না। কোন মা? সে তো জানতো তার শাশুড়ি মারা গিয়েছেন, কিন্তু এখানে তো আরেক সত্যের আংশিক মুখোমুখি হলো অরু। অয়ন আর একটা কথাও বলল না অহনার সাথে। অয়ন নিশাদ হুসাইনের কাছে গিয়ে বলল, বাবা, তোমার কি কষ্ট হচ্ছে? কষ্ট পেও না, ছেলেদের কষ্ট পেতে নেই। অয়ন আর কোনো দিকে তাকালো না, ঘটঘট করে বাড়ির বাহিরে চলে গেল। অরু অয়নের যাওয়ার পথপানে চেয়ে আছে। অহনা আরোহীর কাছে গিয়ে বলল, আপি, তুমি ভাইয়াকে বোঝাও, একটা মানুষ মৃত্যুর পথযাত্রী, তাও আবার সে আমাদের মা। 9 মাস গর্ভে রেখে আমাদের এই দুনিয়ার মুখ দেখিয়েছে সে। এতটা নিষ্ঠুর কিভাবে হওয়া যায় আপু, বলো তো? আরোহী বলল, বনু, তুই যখন 2 বছরের ছিলি কিছুই বুঝতি না, তাই এখনও বুঝবি না যে আমার আর ভাইয়ার জ্বালাটা ঠিক কোথায়। অহন আর কিছু না বলে চলে গেল নিজের রুমে। নিশাদ হুসাইন এখনও ঠায় বসা। অনিক তাকে ধরে রুমে নিয়ে গেল। রাত 2টা। অয়ন এখনও ফেরেনি বাসায়। অরু অয়নের অপেক্ষায় ড্রয়িং রুমে বসে। মাথায় অয়নকে নিয়ে টেনশন আর একটু আগে ঘটে যাওয়া ঘটনার সম্পর্কিত নানান প্রশ্ন ঘুরপাক কাছে তার মাথায়। আরোহী বলল, অরু, এখনও ভাইয়া ফেরেনি? অরু বলল, না আপু। আরোহী বলল, ভাইয়ার মাথাটা গরম, তবে সে কিন্তু অনেক শান্ত স্বভাবের মানুষ। মানে মানুষের প্রতি রাগ হলেও ঠান্ডা মাথায় তাকে অপমান করে, এমন আর কি। তবে কিছু কিছু সময় ভাইয়ার রাগের সীমা যখন পার হয়ে যায়, তখন এমন করে যা আজ করেছে। তারপর মাথা ঠান্ডা করতে আর একাকী সময় কাটাতে একটা জায়গায় চলে যায়। চলে আসবে নিশ্চয়ই, তুমি চিন্তা করো না, যাও গিয়ে শুয়ে পড়ো। অরু বলল, আপু, কোথায় গিয়েছেন উনি? আরোহী বলল, অয়নের সিক্রেট জায়গায়। সেটা হলো পাশে গ্যারেজে
ওর প্রিয় মার্সিডিজের ভিতরে। ওই গাড়ি ওর প্রিয় জায়গা। কাউকে ওই গাড়িতে চড়তে দেয় না সে। আগে এমন কত হয়েছে যে রাত 3টা বাজে বাড়ি ফেরেনি অয়ন। আমি আর বাবা চিন্তায় শেষ। সারা শহর খুঁজে বেড়াতাম, আর অয়ন থাকতো এই বাড়ির মধ্যেই। অরু বলল, ও আচ্ছা। আরোহী বলল, কি ভাবছো অরু? এই যে আমাদের মা মারা গিয়েছে জানতে। হুট করে এসব কি, তাই তো? অরু জিজ্ঞাসু নজরে আরোহীর দিকে তাকালো। আরোহী বলল, বস্তুগতভাবে আসলে উনি বেঁচে আছেন, তবে আমাদের কাছে মৃত। অরু বলল, কেন আপু, কি করেছিলেন উনি? আরোহী বলল, অহনার তখন কেবল 1 বছর। আমরা তখন বাংলাদেশেই, কানাডার থেকে কেবল এসেছি। আমরা তো এখনও কানাডায় ইজিলি যাওয়া আসা করতে পারি, কারণ আমাদের জন্ম ওখানে। যাক, যা বলছিলাম, এখানে এসে বাবার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। খুব খারাপ অবস্থা ছিল বাবার। 4 হাত পাই প্যারালাইজড হয়ে গিয়েছিল। আমি তখন বলতে গেলে 16 বছর, আর ভাইয়ার বয়স 14 বছর। মা ভালোই তো ছিলেন, কিন্তু অহনা পেটে আসার পর থেকে কেমন কেমন বিহেভ করতো যেন। বাবা ইগনোর করতেন মায়ের চেঞ্জ হওয়াকে, বলতেন মুড সুইং। কিন্তু অরু, কথায় আছে না, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। বাবার ক্ষেত্রে উল্টো হয়েছিল। বাবার দারিদ্রতার ছোঁয়া ছিল না, তবে বাবার অসুস্থতাই মায়ের আসল রূপ প্রকাশ করেছিল। মা বাবার অসুস্থ থাকাকালীন একদম পাল্টে গেলেন। বাবার সেবা তো দূরে থাকরু, সবসময় বাবার সাথে খারাপ ব্যবহার করত। বাবা তখন কথা বলতে পারতেন না, শুধু চোখের জল ফেলতেন। মায়ের এমন চামারের মতো ব্যবহার অয়নের চোখ এড়ায়নি। আর একদিন মা হুট করেই আমার বাবার এক বন্ধুকে বিয়ে করবে বলে। আমরা সেদিন মায়ের পা ধরতে বাকি ছিলাম। বাবার ওই বন্ধুর স্ত্রী মারা গিয়েছিল। 2 ছেলে, আর্থিক অভাব ওনারও ছিল না, সাথে ছিল যৌবন। আমার মাকেও দেখলে মনে হতো না যে তিনি 3 সন্তানের মা, তাই হয়তো নিয়েছিল উনি মাকে। না না, মা বললে ভুল হবে, ও তো মা হবার যোগ্য না। কিন্তু অরু দেখো, আমার বাবাকে অসুস্থ ছেড়ে গিয়েছিল না ওই মহিলা, আজ ওই মহিলা তার অসুস্থতায় ওর বর ওকে ছেড়ে দিয়েছে। আই মিন টিট ফর ট্যাট। আমার ভাইয়া ওই মহিলাকে খুব ভালোবাসতো জানো অরু, খুব ভালোবাসতো। মায়ের জন্য বলতে গেলে পাগলই ছিল। ছোটবেলায় তো রোজ সকালে উঠে ভাই যদি মায়ের চেহারা না দেখতে পেত তাহলে তুলকালাম বাঁধিয়ে দিত। যেদিন মা আমাদের ছেড়ে, বাবাকে ছেড়ে ওই লোকের হাত ধরে চলে গিয়েছিল, সেই দিন ভাইয়া মায়ের পাও ধরেছিল। বলেছিল, মা ছেড়ে দিও না আমাকে, ছেড়ে দিও না বাবাকে। অহনকে দেখো, ও কত ছোট্ট মা, ওকে ছেড়ে যাবা তুমি? এই আপু, কিছু বলো না। চিৎকার করে কাঁদছিল ভাই আমার, মায়ের পা জড়িয়ে ধরে। আর এসব কথাগুলো বলছিল, কিন্তু ওই মহিলা শোনেনি, পা ঝাড়ি মেরে চলে গেছিল। আরোহী হু হু করে কেঁদে দিল। অরু সেই তখন থেকে কাঁদছে। আরোহী বলল, অরু জানো, ওই লাস্ট ভাইয়া কেঁদেছিল। ওর পর থেকে ভাইয়া আর কোনোদিন কাঁদেনি। ঘেন্না করে ভাইয়া ওই মহিলাকে, ঘেন্না করে আমিও ওই মহিলাকে। অরু আরোহীকে জড়িয়ে ধরল। আরোহী বলল, জানো, এই কারণে ভাইয়া এমন পাথর হয়ে গেছে। নারী জাতিকেই ঘেন্না করে সে। ভাইয়াকে কি বলবো বলো, আমি নিজেও তো করি। মা নামক শব্দটার নামে কলঙ্ক লাগিয়ে দিয়েছে ওই মহিলা। তখন ভাইয়া কেবল ক্লাস 8-এ পড়ত। তখন থেকে এসএসসির আগ পর্যন্ত ভাইয়া বাবার সেবা শুরু করে। বাবাকে খাওয়ানো থেকে শুরু করে গোসল, টয়লেট সব ভাইয়ার দেখত। ভাইয়ার সেবায় বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে, কথা বলতে পারতেন। তখন বাবা ভাইয়ার কারণে। ভাইয়ার এসএসসি পরীক্ষার সময় কামরুল চাচা বাবার দেখাশোনা করতেন। বাবাই বলেছিলেন পড়ায় মন দিতে। এসএসসিতে ভাইয়া গোল্ডেন A+ পেল। সারা ঢাকা বোর্ডে প্রথম হয়েছিল ব্যবসায় বিভাগ থেকে। এরপর বাবার আদেশে ভাইয়াকে আবার কানাডায় পড়তে পাঠানো হলো। বিবিএ কমপ্লিট করার মাঝে বাবা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন, আবার ব্যবসার হাল ধরেন। আর ভাইয়া আইবিএ কমপ্লিট করে দেশে ফিরল, অ্যাপোলোতে জয়েন করল। বাবার সুস্থতায় আরেকজনের অবদান আছে, ডক্টর সুশান্ত, ভাইয়ার হাসপাতালের সিইও। আরোহী বলল, অরু আমি জানি
ভাইয়ার মেয়েদের নিয়ে এমন মেন্টালিটি তোমাকে ডিরেক্ট বা ইনডিরেক্ট অনেক সময় কষ্ট দেয়। ভাইয়া যে তোমাকে ভালোবাসা দেয় না, তোমার ভালোবাসা চায়ও না। আর সে তোমাকে কেন, কী জন্য চায়, এটা একটা মেয়ে হয়ে তোমাকে দেখেই বুঝি। তাও বলবো বোন, ভাইয়াকে চেঞ্জ করার চেষ্টা করো না। ভাইয়া যেমন আছে তাকে সেভাবেই মেনে নাও, ভালোবাসো। তোমার ভালোবাসায় সে যদি নিজে থেকে চেঞ্জ হতে চায় তবে হবে, তুমি করতে চেও না। ওরও বলল, আপু আমি তো এত কিছুই জানতাম না, তাও অনেক ভালোবেসেছি তাকে। ওনাকে যেন আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি এসব জানার আগেও তাকে বদলাতে চাইনি, আর এসব জানার পরেও তাকে বদলাতে চাই না। আমি তো শুধু তার মনের কোণে ছোট্ট একটু জায়গা করতে চেয়েছিলাম। তার চেষ্টাই আছি, যদি ফেলও হব। তিনি যদি আমায় ভালো না বাসেন কখনো, তাও অভিযোগ করব না। আমি তাকে ভালোবাসি, ভালোবেসে যাব আজীবন। আপু তুমি এখন শুতে যাও, আমি অপেক্ষা করছি ওনার জন্য। রুষা একা আছে। আরোহী বলল, আরোহী চলে গেল। ফজরের আজান দিয়ে দিয়েছে। অয়নের ফেরার নাম নেই। ওরু অজু করে নামাজ আদায় করে নিল। ওদিকে নিশাদ হুসাইন নামাজের পাটিতে বসে চোখের জল ফেলছেন। বারবার অহনার কথাটা তার কানে বাজছে, মায়ের ক্যান্সার। কি করবে এখন সে? নিয়ে আসবে বাসায় সাথী চৌধুরীকে? না, কেন আনবে? কোন সম্পর্কে? সে যে প্রতারণা করেছিল, বিয়ের পবিত্র সম্পর্কের অপমান করেছিল, তার সন্তানদের পবিত্র মনে আঘাত দিয়েছিল। না, সাথীকে মেনে নিতে পারবে না সে কোনোদিন। ভালোবাসা মরে গেছে তার, তবে ঘৃণাও করতে পারে না। যাই হোক, ভালোবাসা না থাকুক, সম্পর্ক না থাকুক, মানবতার খাতিরে কি সাথীকে আনবে বাসায়? চিকিৎসা করাবে? নাকি অয়ন যা বলবে তাই? অয়ন যদি না করে তাহলে তার মতের বিরুদ্ধে তিনি যাবেন না। কি করেই বা যাবেন? যে ছেলে তাকে বিপদের সময় ছাড়েনি, সেবা করে সুস্থ করে তুলেছে, যে ছেলে আল্লাহর নিয়ামত, নিশাত হুসাইনের কাছে তার মতের বিরুদ্ধে কিভাবে যাবেন সে? প্রেমের বিয়ে ছিল নিশাত হুসাইন আর সাথী চৌধুরীর। 3 সন্তান, সব সম্পর্ক, ভালোবাসা, আগামী দিনের আশা স্বপ্ন একেবারে পায়ে পিষে চলে গেল সাথে। 5টায় অয়ন বাসায় ঢুকল। অয়ন ঢোকার সাথে সাথে অরু দাঁড়িয়ে পড়ল। অরুকে দেখে অয়ন তো অবাক। অয়ন বলল, কি তুমি কি সারা রাত জেগেছিলে? অরু বলল, আপনিও তো জেগেছিলেন সারা রাত। অয়ন বলল, ও আচ্ছা, তার মানে এখন সব কিছুতে আমার সাথে তুমি কম্পিটিশন ইদানিং শুরু করেছো, তাই না? অরু বলল, না সেই রকম কিছু না। অয়ন হেসে দিল। এই হাসিটুকুর এই মুহূর্তে বড্ড বেশি দরকার ছিল অয়নের। এতক্ষণ যে অয়ন শুধু কান্না করেছিল তা কিন্তু নয়, তবে এক বুক কষ্ট নিয়ে যে বাড়িতে ঢুকেছিল তা থেকে বিরতি পেল সে। অরুও হাসছে এখন। এতক্ষণ অয়নের কথা ভেবে কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে অরু। অরু মুখ থেকে হাত সরিয়ে অয়নের দিকে তাকালো। তাকিয়ে আছে। অরু ভাবছে, লোকটাকে দেখলে তার বুকের মাঝে চাপা কষ্টের আভাস পাওয়া যায় না কোনোভাবেই। সে যে কষ্ট কাউকেই বুঝতে দেয় না। অরুও তো এতদিন বোঝেনি, বা অয়নও অরুকে বুঝতে দেয়নি। অয়ন বলল, অরু 2 কাপ চা বানিয়ে ছাদে আসবা? খুব মাথা ব্যথা করছে, তোমার হাতের চা খেতে চাই। অরু বলল, ঠিক আছে আমি নিয়ে আসছি। অরু রান্নাঘরের দিকে গিয়ে আবার ফিরে তাকালো। অয়ন উপরে চলে গিয়েছে, কিন্তু উনি 2 কাপ চায়ের কথা কেন বলল? আর ছাদে নিয়ে যেতে বললেন কেন? এখনও তো সূর্যই ওঠেনি। উফ, কি বলে না বলে লোকটা। অরু অয়নের কথা মতো 2 কাপ চা বানিয়ে কাঁপতে কাঁপতে ছাদে গেল। অরুর খুব ভয় লাগছে ছাদে যেতে। সারা ঘর অন্ধকার। অরু ছাদে গিয়ে অয়নকে খুঁজছে। ভয় ভয় লাগছে তার এমন সময় ছাদে আসার কারণে। আবার মনের মাঝে তার একটা ভালো লাগা কাজ করছে আশেপাশের স্নিগ্ধ পরিবেশটা দেখে। অরুর চোখ অয়নকেই খুঁজছে। অয়নকে না পেয়ে রীতিমতো হাত পা কাঁপছে অরুর, আর সাথে থাকা হাতের ট্রেটাও কাঁপছে। অরুর ভয়ের আভাস না পেলেও ট্রেতে থাকা কাপ দুটোর আওয়াজ ঠিকই পেল অয়ন। নীরবতা ভেঙে অয়ন বলল, অরু। অয়নের ডাকে পাশ ফিরে তাকালো অরু। ভয় পাচ্ছ তুমি? পাচ্ছিলাম তো। এখন কেন? না, এখন আর কোনো ভয় নেই। দেখতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ,
আপনি তো শত আধারের মাঝেও উজ্জ্বল, তাহলে এতক্ষণ এদিক ওদিক তাকিয়ে কাঁপছিলে কেন ভয়ে? তখন আমি উজ্জ্বল ছিলাম না বুঝি? পশ্চিম, উত্তর, দক্ষিণ দিকে ঘুরে ঘুরে দেখছিলাম আমি। আপনি তো ছিলেন পূর্ব দিকে, ওই দিকটায় তখনও তাকাইনি আমি। আসলে আগে কখনো এই সময়ে ছাদে আসিনি তো, দেখছিলাম এই সময় আকাশ এবং চারপাশটা কেমন হয়। আর এসব দেখার এক্সাইটমেন্টের পাশাপাশি অন্ধকারে একটু ভয়ও লাগছিল আমার কাছে। কাছে এসে অরু অয়নের কাছে গেল, ট্রে হাতে নিয়ে বলল, এই নিন আপনার চা। অয়ন বলল, থ্যাংক ইউ। এই সময় ছাদে এলেন যে? সকাল হওয়া দেখব বলে। 2 কাপ চা খাবেন আপনি? না। তাহলে 2 কাপ আনতে বললেন যে? আরেক কাপ তো তোমার জন্য। একসাথে চা খাবো আর সকালের সূর্য ওঠাটা দুইজন দেখব। অরু অয়নের কথায় অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছে। এমন সুখের মুহূর্ত তার জীবনে আজ এই দিনে আসবে ভাবতেও পারছে না সে। অয়ন ট্রেটা অরুর হাত থেকে নামিয়ে ছাদের রেলিংয়ের মধ্যে রাখল। তারপর একটা কাপ হাতে নিল আর একটা অরুর হাতে দিল। অরু কাপটা হাতে নিয়ে এখনও অয়নের দিকেই তাকিয়ে আছে। অয়ন ইশারা করে অরুকে পূর্ব আকাশের প্রাণে তাকাতে বলল। কিছুক্ষণ নীরবতার পর অয়ন বলল, সাথী চৌধুরী, যার কথার নিচে অহনা বলছিল তোমাকে, উনি দুর্ভাগ্যক্রমে আমার মা, মানে আমাদের মা। উনি আমাদেরকে ছেড়ে, এই সংসার ছেড়ে, এমনকি বাবাকে ছেড়ে অন্য লোকের হাত ধরে চলে গিয়েছিল। আচ্ছা অরু, আমি না হয় পাথর, আমার মাঝে কোনো ইমোশন নেই, তুমিই বলো তো, ওনাকে কি অহনের কথা মতো বাড়িতে ফিরিয়ে আনা উচিত? অরু আকাশের দিকে তাকিয়ে বলল, না। অয়নও আকাশের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থাকার পর অরু আবারও বলল, কোন পরিচয়ে আসবে উনি এই বাড়িতে? এই সংসারের কারো সাথেই তো ওনার আর কোনো সম্পর্ক নেই, না আছে অস্তিত্ব, না আছে অধিকার, আর নাই আছে ওনার কোনো যোগ্যতা। তবে ওনার চিকিৎসা করা যেতেই পারে ভালো কোনো হাসপাতালে রেখে। এর জন্য তো আর সম্পর্ক লাগে না। যেমন আজ আপনি, বাবা, অনিক ভাইয়া, আপনারা লাখ লাখ টাকা খরচ করে কোভিড-19-এর কারণে সুবিধা বঞ্চিত মানুষদেরকে সাহায্য করছেন। ঠিক তেমনি মানবতার খাতিরে ওনার চিকিৎসা করানো যায়ই, এমনকি তার পাপের জন্য তাকে মাফও করা যায়। কিন্তু এই বাড়িতে না আনাটাই ভালো। অয়ন এবার অরুর দিকে তাকালো। অরুর কাছ থেকে অয়ন এমন উত্তর কখনোই আশা করেনি। আজ অরু তাদের সংসারের বউয়ের মতো বা তার স্ত্রীর মতো কিংবা মহান নারীর মতো উত্তর দেয়নি। আজ অরু অয়নের একজন ভালো বন্ধুর মতো উত্তরটা দিয়েছে, যে উত্তরে অয়ন সন্তুষ্ট। কেন জানি অরুর এই উত্তর অয়নের শত দ্বিধাদ্বন্দ্বের সমাধান করে দিয়েছে। অয়ন বলল, মাফ করা সম্ভব না অরু। অরু বলল, কেন সম্ভব না? এই দুনিয়াতে অসম্ভব কিছুই নেই। আমি তো বলিনি এখনই মাফ করতে, বললাম যে হয়তো এক সময় মাফ করে দেওয়া যেতে পারে তাকে। কারণ মহান আল্লাহ তাআলাই বলেছেন, কেউ পাহাড় সমান পাপ করে থাকলে তার কাছে সত্য মনে ক্ষমা চায়, তাহলে তিনি তাকে মাফ করে দেন। স্বয়ং আল্লাহ যদি মাফ করতে পারেন, তাহলে আমরা তো তার ক্ষুদ্র সৃষ্টি মাত্র, আমরা পারবো না কেন? আর উনি যা পাপ করেছেন, উনি তার শাস্তি ইহকালেই পাচ্ছেন, পরকালে তো পাবেনই। আল্লাহ তার পাপের শাস্তি তাকে দিচ্ছেন। আমরা তো মানুষ, আমরা তো কাউকে শাস্তি দিতে পারবো না, তাই আমাদের ক্ষেত্রে মাফ করে দেওয়াই ভালো। নিস্তব্ধ পরিবেশ। অরুকে অবাক করে অয়ন কিছুক্ষণ বাদে অরুর এক হাত নিজের হাতে আবদ্ধ করল। শান্ত আকাশ, স্নিগ্ধ প্রকৃতি, সূর্য দিগন্তের নিচে অবস্থান করছে, তাই হয়তো দেখা যাচ্ছে না এখনো, তবে পরিবেশে মৃদু সূর্যালোক ছড়িয়ে পড়েছে। আর এই অপরূপ দৃশ্য ছাদের এক কোণে দাঁড়িয়ে হাতে হাত ধরে উপভোগ করছে অরু আর অয়ন। অয়ন বলল, অরু। অরু উত্তর করল, সুন্দর না? অনেক সুন্দর। নীলাচলে গিয়েছো কখনো তুমি অরু? না, বাসা থেকে স্কুল, নানির বাড়ি, কলেজ আর এখন এই বাড়ি।
এর আওতাভুক্তই আমার পথ। এই গণ্ডির বাইরে আমি পা রাখিনি। অরুর কথা শুনে অয়ন আকাশের দিকে তাকিয়েই বলল, তোমার পরীক্ষাটা শেষ হোক, তোমাকে নিয়ে নীলাচলে যাব। অপূর্ব সুন্দর একটা জায়গা। ভোরে মেঘের কোল ঘেঁষে অপরূপ রূপ নিয়ে সূর্যের উদয় হয়। পাহাড়ের ভাজে ভাজে দুধসাদা মেঘের ঢেউ, দিনভর রোদের সঙ্গে ঝিরঝির বাতাস, গোধূলি বেলায় রক্তিম আভা ছড়িয়ে পশ্চিম আকাশে সূর্যের ডুব। জাস্ট অ্যামাইজিং। অরু অয়নের কথা শুনে অয়নের দিকে হা করে তাকিয়ে আছে। ভাবছে, কি বলল লোকটা? আমাকে নিয়ে ঘুরতে যাবেন? সত্যিই যাবেন? আসলে অয়ন অরুকে নিয়ে যাক বা না যাক, এইটুকু যে বলেছে সেটাই অরুর জন্য অনেক কিছু। অরু বলল, আপনি কয়বার গিয়েছেন ওখানে? অয়ন বলল, 3 বার। আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হবে নীলাচলে। সড়কের দুই পাশে সবুজ ঘাস ও ছোট বড় পাহাড়ের সমারোহ দেখে মন আচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি নিমিষেই উদাও হয়ে যায় শীতল বাতাসের পরশে। শুধু তাই নয়, রাতে পাহাড়ের কোলে মেঘের ঘুমিয়ে পড়া নীরব প্রকৃতিতে বাতাসের তোড়ে কলাপাতায় ফরফর শব্দ, ঝিঝি তক্ষকসহ নানা প্রত্যঙ্গের ছদ্মবদ্ধ সুর। খানিকটা অন্ধকারে, খানিকটা নীরবতায় চাঁদ তারা মেঘের সঙ্গে রাতটা মায়াবী কাটে নীলাচল পাহাড়ের কোল ঘেঁষে ঝুলে থাকা কটেজগুলোর ছোট্ট কুটিরে। শহর থেকে 9.5 কিলোমিটার দূরে বান্দরবনের সবচেয়ে সুন্দর পাহাড় এই নীলাচল। অরু চোখ বন্ধ করে অয়নের কথাগুলোর সাথে নিজের মাথায় আসা দৃশ্যগুলো অনুভব করছে। ব্যাপারটা দারুণ লাগছে অরুর কাছে। সে যেন অয়নের বর্ণনার মাঝেই ঘুরে আসছে সেখান থেকে। অয়ন বলল, অরু, যাবে তো আমার সাথে তুমি ওখানে? অরু বলল, হ্যাঁ, অবশ্যই যাব। অয়ন বলল, স্ত্রী হয়ে নয়, একজন ভালো বন্ধু হয়ে যাবে তুমি? অরু বলল, যাব। অয়ন বলল, ঠিক আছে, তাহলে তোমাকে নিয়ে যাব। এখন চলো নিচে যাই। অরু বলল, অরু চায়ের কাপগুলো ট্রেতে রেখে অয়নের পিছন পিছন নিচে চলে গেল। অয়ন রুমে ঢুকলো আর অরু রান্নাঘরে গেল। রান্নাঘরে কাপ রেখে অরু ভাবছে যে কি নাস্তা করা যায়। ওহো, রাতে তো অরু ভেবেই রেখেছিল যে আজ চিড়ার পোলাও করবে। সব রেডিও করে রেখেছিল। এখনও কেউ ওঠেনি, এমনকি বুয়ারাও। অরু ঝটপট চিড়ার পোলাও করে ফেলল, সাথে ফলের জুস। রান্না শেষ করে চলে গেল রুমে। অয়ন ঘুমিয়ে পড়েছে। এখন অরুও একটু ঘুমাবে, তাই রান্না শেষ করে নিয়েছে। এখন দেরি করে উঠলেও প্রবলেম নেই। জয়ার বাবা আজকে হাসপাতালে অ্যাডমিট হবেন, তাই জয়া সকাল সকাল উঠে সব গুছিয়ে নিচ্ছে। সামনে না বুঝালেও ভয় হচ্ছে জয়ার মনে মনে বাবাকে নিয়ে। নানান চিন্তার মাঝে জয়া নিজের পিঠে কারো স্পর্শ অনুভব করল। পিছন ফিরে দেখল চিরচেনা কাউকে। জয়া বলল, অভি, তুমি কবে এলে? অভি বলল, এই তো মাসখানেক আগে। ও, জানালেও না তো। কি জানাবো? তুমি জানিয়েছিলে যে মামা অসুস্থ। কাউকে জানানোর সিচুয়েশন ছিল না। ঠিক আছে, টেনশন করো না জয়া। ভয় লাগছে অভি, আমার অনেক ভয় লাগছে। অভি বলল, ভয় কিসের রে পাগল, আমি আছি না তোমার পাশে? কই, যখন সব থেকে দরকার ছিল তোমায়, তুমি তো ছিলে না। অভি বলল, ছিলাম, তুমি গ্রাহ্য করনি। আর দূরে যাবে না তো আমার কাছ থেকে? তুমি যেতে দিও না জয়া আমাকে। চলো, বাবার কাছে চলো। অভি জয়ার দূর সম্পর্কের কাজিন, পেশায় চাইল্ড স্পেশালিস্ট। ছোটকালে দুইজন ভালো বন্ধু থাকলেও যেদিন জয়া প্রথম ডিএমসিতে পা রেখেছিল সেই দিন অনেক বছর পর জয়াকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল অভি। এমবিবিএস পাশ করার পর একসাথেই অ্যাপোলোতে জয়েন করেছিল তারা। পাগলের মতো ভালোবাসতে শুরু করে অভি জয়াকে। কিন্তু ঠিক যেমন জয়া ভালোবেসেও অয়নকে নিজের মনের কথা বলতে পারেনি, তেমনি অভিও পেরেছিল না জয়াকে নিজের মনের কথাটা বলতে। যেই দিন বলতে চেয়েছিল সেই দিনই জয়া
অয়নের প্রতি নিজের ফিলিংস অভির সাথে শেয়ার করেছিল। যেই দিন বলেছিল সেই দিন রাতেই অভি নিজের ভাঙ্গা মন নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল। অভি তো এখনও জানে না জয়া আর অয়নের মাঝের আসল ঘটনাটা কি। বিদেশ থেকে ফিরেছিল মাসখানেক আগে। জয়ার সাথে দেখা করেনি সে, কারণ জয়ার সম্মুখীন সে হতে চাচ্ছিল না। তবে গতকাল জয়ার বাবার অসুস্থতার কথা শুনে আর নিজেকে আটকাতে পারেনি অভি। কথায় আছে না, সময় নদীর স্রোতের মতো নিজ গতিতে প্রবাহমান। তেমনি অয়ন আর অরুর বিবাহিত জীবনের 5.5 মাস পার হয়ে গিয়েছে। অরুর পরীক্ষাও শেষ। অরুর কথায় সেই দিন অয়ন একজন ভালো বন্ধুর সন্ধান পেয়েছিল। তবে কেন যেন সেই দিনের পর অরুর সেই কথা আর অয়নের তাকে বন্ধু ভাবাটাই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। কেননা এখন অয়ন অরুকে নিজের বন্ধু ব্যতীত অন্য কিছুই মনে করে না। স্ত্রীর অধিকার থেকে আজ অরু পুরোপুরি বঞ্চিত। এমনকি সেই দিনের পর থেকে 5 মাস হয়ে গেল অয়ন অরুর সাথে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়নি। এই শারীরিক সম্পর্কই না অরু আর অয়নের বৈবাহিক সম্পর্কের ভিত্তি ছিল বলে অয়ন বলতো। কারণ সে অরুকে ভালোবাসতো না, আর অরুর ভালোবাসা চাইতোও না। তাহলে আজ সেই ভিত্তি নড়বড়ে কেন? তাহলে সম্পর্কটাই বা টিকবে কিভাবে যদি তার ভিত্তি নড়বড়ে হয়ে যায়? আর এমন যদি বিয়ের প্রথম থেকে হতো তাহলে একটা কথা ছিল, অরু মেনে নিতে পারত। কিন্তু প্রথমে একরকম ছিল আর এখন আরেক রকম। কেন মানবে অরু? হুটহাট করে কিস করে বসা, চোখের পলকে অরুকে কাছে টেনে নেওয়া, রাতে নিজের কাম সাধনার খাতিরে হলেও অরুকে রাতে দীর্ঘ সময় আদর করা। অরু তো অয়নের এমন ব্যবহারটাই মেনে নিয়েছিল। অরু অয়নের এমন অ্যাটিটিউডটাই ভালোবেসে ফেলেছিল। আর এখন অয়নের এমন দূরে দূরে থাকা, বন্ধুর মতো ট্রিট করা অরু একদমই মেনে নিতে পারছে না। একজন স্ত্রী কখনো এটা চায় না যে তার স্বামী শুধু কামনার তাড়নায় তার কাছে আসুক, শুধু রাতেই ভালোবাসুক। অরুও এটা বিয়ের আগে কখনোই চাইতো না। এখনও অরু যে এটা চায় তাও কিন্তু নয়। অরু তো অয়নের ভালোবাসা চায়, অয়নের আদর চায়, একান্তে সময় চায়। কিন্তু এখন অরু দায় ঠেকা পড়ে গেছে। কথায় আছে, একেবারে নিঃস্ব থেকে আংশিক ভালো। অরুর অবস্থাও এখন তাই। অরুকে অয়ন তেমন সময়ই দেয় না ইদানিং। দিবে কি করে? আজকাল অয়ন যে খুব বেশি বিজি। হাসপাতালের সিএফও হবার পাশাপাশি নিজের একটা গ্রাফিক্স ডিজাইনের বিজনেস দাঁড় করিয়েছে অয়ন। গত 2 মাস হলো। অয়ন তাকে সময় দিলেও ইদানিং শুধু গল্প করেই সময় কাটায়, আড্ডা দেয় অরুর সাথে বন্ধুর মতো 1 কাপ চায়ের সাথে। কিন্তু অরুর যে আজকাল অয়নের এই আচরণটা ভালো লাগছে না। সে অয়নের ভালোবাসা চায়, বন্ধুত্ব নয়। এদিকে অরুর সারাটা হৃদয়ে শুধু অয়নের বসবাস। বলতে গেলে অয়নের জন্য পাগল সে। সমগ্র অরুর মাঝে যেন অয়নেরই বিচরণ। আজকাল অরুর শরীরটাও তাকে ইঙ্গিত দেয়। অয়নের ছোঁয়া পাওয়ার জন্য অরুর বুকটা অস্থির অস্থির করে। অরু নিজেই ভেবে পাচ্ছে না যে তার সাথে এটা আসলে কি হচ্ছে। যে অরুর কাছে বাসরাতে অয়নের প্রথম ছোঁয়াটা মৃত্যুর যন্ত্রণার সমান লেগেছিল, যে অরু কিনা রোজ অয়নের ফেরার পর ভয়ে ভয়ে সময় কাটাতো যে আবার অয়নের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হবে তাকে, সেই অরু এখন অয়নের একটু ছোঁয়া পাবার জন্য পাগল প্রায়। না, এভাবে আর কতদিন? এই 5 মাসে অয়ন একবারও আসেনি অরুর কাছে স্বামীর অধিকারটা নিয়ে। আর অরুও চায়নি নিজের স্ত্রীর অধিকার। না, অরুর অয়নের সাথে কথা বলতেই হবে। কিন্তু অরু এমনটা শুধু ভাবেই। অয়নের সামনে কিছু বলার সাহস তার হয়ে ওঠে না। এদিকে সাথী চৌধুরীর মুখের সামনে স্যুপের চামচ ধরল অহনা। মামুনি, খেয়ে নাও। না রে মা, খেতে ইচ্ছে হচ্ছে না। খেতে তো হবেই তোমাকে, এমন করলে হয় বলো? খাবো নে পরে, এখন এসব রাখো না,
একটু গল্প করি চলো। আচ্ছা। হ্যাঁ রে মা, অয়নের বউটা কেমন হয়েছে? ভাবি তো অনেক সুন্দর মা, আর খুবই ভালো। আমার থেকে কিন্তু বেশ ছোট। খুব কিউট একটা মেয়ে আর গুণীয়। সংসারটাকে একেবারে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। ও, মানে সংসারের রাশ এখন ওই মেয়ের হাতে? হ্যাঁ মা, হবেই বা না কেন, ওটা তো ভাবিরই সংসার। আমি একবার দেখা করতে চাই রে মা অয়নের বউয়ের সাথে, কিন্তু সেটা পসিবল না মা। ভাইয়া আসতে দেবে না ভাবিকে। আচ্ছা, ও জানবে কিভাবে এখানে আসলে? থাক না মা, এসব করে ভাইয়ার রাগ আর বাড়িয়ে লাভ কি? দেখলাই তো, একবারও আসলো না তোমাকে দেখতে। কিন্তু তোমার চিকিৎসার সব খরচ কিন্তু ভাইয়াই দিচ্ছে। বুঝতে পারলাম। সেই দিন অরুর কথা শুনে সেই অনুযায়ী অয়ন তার বাবাকে জানিয়ে দিয়েছিল যে সাথী চৌধুরীকে সে এই বাড়িতে আনবে না। এই সংসারে তার কোনো স্থান নেই। তবে তার চিকিৎসার ব্যয়ভার অয়ন বহন করবে। অয়নের কথায় সেই দিন বাসার সবাই অনেক সন্তুষ্ট হয়েছিল। তারপরই সাথী চৌধুরীর চিকিৎসা শুরু হয় অ্যাপোলো হসপিটালে। অয়ন একা নয়, নিশাদ হুসাইন, আরোহী, অহনা সবাই মিলে সাথী চৌধুরীর চিকিৎসার খরচ দিচ্ছে তখন থেকেই। অ্যাপোলো হাসপাতালের কাছাকাছি একটা বাসায় অয়ন ওনার থাকার ব্যবস্থা করেছে। প্রতি মাসে বাসা ভাড়াটাও দিয়ে দেয় ওখান থেকে সে। তবে এই কয়েক মাসে একটা বারের জন্য অয়ন, আরোহী কিংবা নিশাদ হোসাইন কেউ সাথী চৌধুরীর সাথে দেখা করতে যায়নি। নিজের কেবিনে পায়ের উপর পা তুলে বসে আছে অয়ন, সামনে সাদ বসা। দোস্ত, ফাইনালি আমাদের অস্ট্রেলিয়ান বিসিজিআইয়ের কোম্পানির সাথে ডিলটা ফাইনাল হলো। 1 কোটি টাকা লাভ হলো আমাদের। হ্যাঁ দোস্ত, আমাদের দুইজনের গত 2 মাসের কষ্ট আজ সার্থক হলো। অ্যান্ড ম্যাক্সিমাম ক্রেডিট গোস টু ইউ সাদ। তুই না বললে আমি এই বিজনেসটা করার উদ্যোগই নিতাম না। লাভ ইউ। দাঁড়া। কি? আশেপাশে ভালো করে দেখে নিল সাদ। কেউ আশেপাশে নেই। তো তো লাভ ইউ টু দোস্ত। এটা বলার আগে আশেপাশে দেখার কারণ কি বলতো? আরে, কেউ শুনলে আমাদের দোস্ত না ভেবে অন্য কিছু ভাবতে পারতো। কি? অয়ন সাদের এমন ফানি কথা শুনে হাতের লাইটারটা ওর দিকে ছুঁড়ে মারল। বলল, বলো দেখটা। হা হা হা। আচ্ছা, কি দিবি ভাবিকে? কি দিব মানে? কেন? ও মা, বউ না তোর? এত বড় সাকসেসে কিছুই দিবি না তাকে? মৌ তো অলরেডি বলেই দিয়েছে ডায়মন্ডের রিং চাই ওর, সাথে 5 দিনের জাফলং ট্রিপ। ও গড, মৌ তো চেয়েছে। দিবি? ওরুকে তো আমি বলেছি ডিল ফাইনালের কথা গতকাল রাতে। ও তো কিছুই চায়নি, তাহলে দিব কেন? কি? ওই, দিবি না মানে? ভাবি চাইনি বলে দিবি না? ভাবি তো একটু চুপচাপ চাপা স্বভাবের মানুষ, তাই বলেনি। বাট তোর দিতেই হবে। আজ তুই যাবি আমার সাথে জুয়েলারি শপে। না ভাই, পারলাম না, তুই যা। কি? তুই যা মানে? আমি তো যাবই, তোকেও সাথে নিয়ে যাব। বেটা, আমার পকেটে টাকা শুধু খরচ হবে, আর তোরটা হবে না, সেটা তো আমি হতে দেব না। চল আমার সাথে। অয়নকে টানতে টানতে নিয়ে গেল সাদ। সাদের এমন কাণ্ড দেখে অয়ন বলল, শালা তুই এত শয়তান কেন রে? হয় হয়, তোমার সমজাতীয় আমি। আচ্ছা, জাফলং কবে যাচ্ছিস তোরা? দেখি ম্যাডামের সাথে কথা বলে সে কবে যাওয়ার কথা বলে। আমার জাফলং যাবার ইচ্ছা নাই অত। হানিমুনে গিয়ে আসলাম তো, আর বিয়ের আগেও তো তুই, রাজ আর মৃদুল আমরা সবাই গিয়েছিলাম, মনে আছে তোর? অস্থির মজা হয়েছিল। আচ্ছা, তোরা কই গেছিলি হানিমুনে? কোথাও না রে দোস্ত। কি বলিস? হোয়াট? আমি তো বুঝতেছি না, কী কারণে যাসনি তোরা? যাব কি করে? ওই সময় তো দেশের অবস্থা ভালোই ছিল না, তোর মনে নেই? কিন্তু তোর ভাবিকে বলেছিলাম যে নীলাচলে নিয়ে যাব ওর পরীক্ষার পরে। দেখি এই উইকে প্ল্যান করে ফেলি, কি বলিস? অসাম আইডিয়া দোস্ত, আমরাই যাই চল।
বান্দরবন ট্যুর করে আসি 4 জন মিলে। তাও হয়। ওকে, জানাস রাতে, তোরা ফাইনাল করে। ওকে, ডান। শপিং মলে ঘুরছে 2 বন্ধু। সাদ বউয়ের জন্য হীরার একটা আংটি নিল। এবার পালা অয়নের। অয়নের মেয়েদের জিনিস সম্পর্কে একদমই ধারণা নেই। আজ সাদের জোর করাতে তার এখানে আসা, তা না হলে এসব ঝামেলায় অয়ন জড়াতো না। এই তো এবার রোজার ঈদে নিজের ক্রেডিট কার্ড অরুর হাতে ধরিয়ে দিয়েছিল সবার জন্য, আর নিজের জন্য কেনাকাটা করতে। অরু, আরোহী আর অহনার সাথে গিয়েছিল শপিং মলে। অয়ন সবাইকে ঈদের কাপড় দেবে বলে কার্ডে 1 লাখ টাকা রেখেছিল। অরুকে বলেছিল সবটা খরচ করতে আর অরুর যাবতীয় সব কেনাকাটা নিজেই করে নিতে। অরু, আরোহী, অহনা, রুষা, বাবা, অনিক আর আমার জন্য ভরপুর শপিং করেছিল। কিন্তু মেয়েটা হিসাবে বেশ পাকা, ফাও কোনো খরচ করেনি। আরোহী আর অহনাকে 8,000 এবং 8,000 থেকে 16,000 টাকার মধ্যে তাদের পছন্দমতো জামা, জুতা, পার্টস কিনে দিয়েছিল। অরু, অনিক, অয়ন আর বাবাকে একই পাঞ্জাবি, স্যান্ডেল দিয়েছিল। তাদের পিছে 15,000 টাকা খরচ করেছিল, আর রুষার পিছনে 5,000 টাকা। মোটমাট 36,000 টাকা, প্লাস সেই দিন দুপুরে অহনার বায়নায় খাওয়া দাওয়া সব মিলিয়ে 40,000 টাকা খরচ করে বাকি 60,000 টাকা অক্ষত অবস্থায় কার্ডটি আমার হাতে ফেরত দেয়। কিন্তু নিজের জন্য কেনাকাটার বেলায় বলে কি তার মনেই ছিল না। কিছু কেনার কথা বললেই এমন করে সে। অয়ন জিজ্ঞাসা করায় বলেছিল যে বাবা আর আরোহী তাকে 2টা জামদানি শাড়ি কিনে দিয়েছে, অহনা ব্যাগ আর জুতা কিনে দিয়েছে। তার কি লাগে তার? কোথায় কত টাকা খরচ করেছে অরু? অয়ন ফেরার সাথে সাথে কাগজে লিখে হিসাব দিচ্ছিল। অরুর এমন কাজে অয়ন অনেকই অবাক হয়েছিল, কারণ মেয়েরা শপিং করতে পাগল, আর হাতে নিজের স্বামীর দেওয়া এত টাকা পেলে কোনো মেয়েই ছাড়ে না। আর স্বামীর অনুমতি থাকলে তো কথাই নেই। সেখানে এ কেমন মেয়ে? অরু, কি হচ্ছে? আমি কি হিসাব চেয়েছি তোমার কাছে? না, মানে বলছি কি, না বলা লাগবে না আর। বিষয়টা ছোট হলেও সেই দিন অয়নের ভালোই লেগেছিল। কিন্তু পরে এই সাদ আর মৌকে নিয়ে গিয়েই অয়ন অরুর জন্য হাতের 2টা সোনার চিকন চুড়ি আর একটা ধবধবে সাদা জামদানি শাড়ি কিনে এনেছিল। অরু চুড়ি জোড়াটা সবসময় পরে থাকে, তবে সাদা জামদানি শাড়িটা এখনও পরেনি অরু। এসব ভাবনার জগৎ থেকে অয়ন বের হলো সাদের ডাকে। কী রে, হাঁ করে দাঁড়িয়ে কি ভাবছিস? কিছু কিনলি? না রে দোস্ত। কি? আমার কেনাকাটা কিন্তু কমপ্লিট, আর তুই হাবার মতো দাঁড়িয়ে আছিস? হাট, সর যা তো। আচ্ছা দেখি কি কিনেছিস, দেখ। সাদ অয়নকে আংটিটা দেখালো। কেমন হয়েছে বলতো? সুন্দর, খুব সুন্দর। তা কত পড়ল? এই তো 35,000 টাকা। কমেই তো হয়ে গেল তোর রে। হয় হয়, সলিটার না? আর ওই প্যাকেটে কি? ওই আছে, ওইটা দেখাবো না তোকে। কেন? কি? বল না, ওটাতে কি আছে? আরে আছে একটা কিছু, বল না কি আছে ওখানে। নাইটি। অয়ন চোখ গোলগাল করে তাকালো সাদের দিকে। সাদ এবার হেসে বলল, তো কি, কষ্ট করে ইনকাম করব, তার সব ইচ্ছা পূরণ করব, তা সে আমাকে এর বদলে একটু সুখ দিবে না? চল তাহলে এবার। কিছু কিনবি না তুই? চল ওই দিকটাই দেখি। অয়ন অরুর জন্য একটা ছোট্ট হীরার নাকফুল কিনল, তারপর বলল, চল যাই। ঠিক আছে, ওকে চল। রাতে অয়ন বাড়ি ফিরল। টেবিলে তার লেবুর শরবত প্রস্তুত। অয়ন সেটা দেখে হেসে দিল, বলল, মেয়েটার আমার সব দিকে খেয়াল আছে। তারপর লেবুর শরবতটুকু খেয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। অরু বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে আর গুনগুন করছে। অয়ন অরুর পিছে দাঁড়িয়ে ওর বাম কাঁধে হাত দিতে অরু চমকে উঠল, বলল, কে কে? অরু বাম পাশে তাকিয়ে তারপর ডান দিকে তাকালো। উফ, আপনি? আর কি হবে আমি ছাড়া? না, হুট করেই। অরু, জি।
তুমি গান গাইতে পারো? তাহলে শোনাও না একটা গান। অরু কিছুক্ষণ চুপ থাকল, তারপর সুর তুলিল। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার অপরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অপরূপ মূর্তিখানি। বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে, সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানের তানে সে উন্মাদনে। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। অসাধারণ, এত সুন্দর গান করতে পারো তুমি? অয়ন বলল। অরু বলল, আমার আম্মু গান করতেন, অনেক সুন্দর কণ্ঠ ছিল তার। আম্মুর ভিডিও শুনেই আমি গান করা শিখেছি। অয়ন বলল, ও আচ্ছা। অরু বলল, চলুন নিচে গিয়ে খাবার দেই। অয়ন বলল, ঠিক আছে চলো। আজ একটু আগেই রাতের বেলা রুমে আসলো অরু। অয়ন তার বাবার সাথে গল্প করছে। না, আজ অরু নিজেকে এমন করে সাজাবে যে অয়ন ধরা দিতে বাধ্য। আজ অয়ন তার স্ত্রীর সাথে রাত কাটাবে, বন্ধুর সাথে নয়। অরু আজ অয়নের দেয়া সাদা জামদানি শাড়ি পরেছে, শরীরে মন মাতানো পারফিউম, পাতলা আঁচলে ধবধবে সাদা পেটটা দৃশ্যমান। গহনা বলতে কিছুই পরেনি অরু। গলা, কান, হাত পুরাটাই খালি। চুলগুলো খোপায় বেঁধে বেলি ফুলের গাজরা পরেছে অরু। ছাদে নিজের হাতে লাগানো বেলি ফুলের গাছ থেকে ফুল তুলে নিজের হাতে গাজরা বানিয়েছে অরু। চোখে মোটা কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক। মেকআপের আর দরকার কি, এতেই অপরূপ সুন্দরী লাগছে অরুকে, যেন এক সাদা পবিত্র অপ্সরী। এখন দেখার পালা অয়ন তার অপ্সরী বউকে এই রাতে কিভাবে আপন করে নেয়। দেখার পালা কিভাবে দুজন দুজনের মাঝে ডুব দেয়, কিভাবে প্রতিযোগিতায় নামে একে অপরকে আপন করে নেবার যুদ্ধে।